আমি তাড়াহুড়ো করে জামা ঠিক করলাম। কৌশিক মুখের ইশারায় থামিয়ে দিল, বলল, আমি আগে যাব, তারপর তুই আসবি। সে দরজা খুলে বেরিয়ে গেল, আর আমি একা দাঁড়িয়ে রইলাম অন্ধকার ঘরে। মনে হচ্ছিল আমার হৃদস্পন্দন যেন পুরো ঘরে শোনা যাচ্ছে। কৌশিক ভাই বেরিয়ে যাওয়ার পর ঘরের ভেতর কিছুক্ষণের জন্য এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল। মনে হচ্ছিল আমি এখনও তার উপস্থিতি টের পাচ্ছি, যেন দেয়ালে ভর দেওয়া অবস্থায় দাঁড়িয়ে আছে, আর আমি তার চোখের ভেতর হারিয়ে যাচ্ছি। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। উঠোনে আলো ঝলমল করছে, দূরে আত্মীয়দের হাসির শব্দ ভেসে আসছে, কিন্তু আমার কানে যেন শুধু নিজের হৃদস্পন্দনের শব্দ বাজছিল, ধূপ ধূপ ধূপ। আমার নাম মায়া পাটোয়ারি। আমি এই গল্পের নায়িকা, তবে আমি বলবো না যে আমি খুব সাহসী বা নিখুঁত মানুষ। আমারও ভুল আছে, ভয় আছে, কিন্তু কিছু স্মৃতি আছে যা আজও আমাকে নাড়া দেয়। আমার জন্ম একটা বড় আর গরমিল ভরা সংসারে। বাবা অমিতাভ পাটোয়ারি আর মা রুবিনা পাটোয়ারির বড় মেয়ে আমি। ছোট বোন আনিশা আছে, সে আমার চোখের মণি। আর আছে মামা, ফুপু, খালাতো মামাতো অসংখ্য ভাইবোন। আমাদের পারিবারিক জমায়েত মানেই হাসি, গল্প আর অনেক কোলাহল। আমাদের বাড়ি ঠিক নদীর ধারে। শীতের সকালে ঘন কুয়াশায় বাড়িটা যেন স্বপ্নের মতো লাগে। সন্ধ্যায় উঠোন ভরে যায় চায়ের কাপ, হাসির শব্দ আর খুনসুটিতে। এইসব জমায়েতেই আমাদের পরিবারের গল্প জমে থাকে। আর সেই গল্পের একটা নাম আছে, কৌশিক নীর চৌধুরী। বড় মামার ছেলে, আমার থেকে কয়েক বছরের বড়। ছোটবেলায় কৌশিক ভাই আমার হাত ধরে স্কুলে নিয়ে যেত, মাঠে খেলতে শিখিয়েছে, এমনকি সাইকেল চালাতেও। তখন ভাবতাম সে শুধু ভাই, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কিছু বদল এলো। তার চোখের দিকে তাকালে বুকের ভেতর হালকা একটা ধুকপুকানি টের পেতাম, যেটার ব্যাখ্যা তখন দিতে পারতাম না। এই গল্পটা ঠিক সেখান থেকেই শুরু, হালকা হাসি দিয়ে। আচ্ছা, আমি জানি আপনারা এখন গল্পের আসল জায়গাটা শুনতে চাইছেন, কিন্তু তার আগে যদি মনে হয় আমার গল্প আপনাদের ভালো লাগবে, তাহলে কিন্তু এখনই লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন, কারণ এই গল্পে এমন অনেক বাঁক আছে যা আপনি মিস করতে চাইবেন না। তো সেদিনের কথা বলি। শীতকাল হলেও আমাদের বাড়িতে যেন উৎসবের আমেজ। মামাতো, ফুফাতো ভাইবোনেরা সবাই এসেছে। বড় হলে ঘরে চলছে ফুচকার ঝাল চ্যালেঞ্জ, যেখানে যার পক্ষে যত বেশি ঝাল ফুচকা খাওয়া সম্ভব সেই বিজয়ী। ছোটরা উল্লাস করছে, বড়রা মজা নিচ্ছে, আর আমি প্রথমে দূর থেকে দেখছিলাম। কিন্তু হঠাৎ সবাই আমাকে ডাকাডাকি শুরু করল, মায়া আপু, আপনি তো সাহসী, আসুন না। আমি বললাম, না না, আমি এসব খেলায় নেই। কিন্তু কে শোনে কার কথা। মুহূর্তের মধ্যে আমাকে চেয়ার টেনে বসিয়ে দেওয়া হলো। হাতে দেওয়া হলো ফুচকার প্লেট। প্রথম ফুচকাতেই আমার ঠোঁট যেন জ্বলে উঠল, চোখ দিয়ে পানি পড়তে লাগল। সবাই হাসাহাসি করছে, আমি হাঁপাচ্ছি। আর সেই মুহূর্তে মাথা ঘুরতে ঘুরতে আমি সিঁড়ির দিকে এগোলাম। ভাবছিলাম একটু উপরে গিয়ে নিঃশ্বাস ঠিক করব, কিন্তু ঠিক উপরে পৌঁছানোর আগেই আমার ডান হাত শক্ত করে কেউ ধরে ফেল। পরের মুহূর্তে টেনে নিল এক ঘরের ভেতর। দরজা বন্ধ হয়ে গেল। আধো অন্ধকার ঘর, জানালা দিয়ে আসা চাঁদের আলোয় দেখা গেল সে কৌশিক। তার চোখে অদ্ভুত তীব্রতা, আর মুখে কোনো কথা নেই, শুধু আমার দিকে তাকিয়ে আছে। দরজা লাগার শব্দটা যেন আমার কানে বজ্রপাতের মতো লাগল। অন্ধকার ঘরে দাঁড়িয়ে আমি বুঝে উঠতে পারছিলাম না কি হচ্ছে। জানালা দিয়ে আসা ম্লান চাঁদের আলোয় কৌশিক ভাইয়ের অবয়ব স্পষ্ট হল। সাদা টি শার্টে সে, চোখে এক অদ্ভুত স্থিরতা। আমার শ্বাস ভারী হয়ে উঠল। হাতটা ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তার গ্রিপ শক্ত। মনে হচ্ছিল যেন সে কিছু বলতে চায়, কিন্তু কথা বেরোচ্ছে না। কৌশিক ভাই, আপনি? আমি ফিসফিস করে বললাম। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এল। দুজনের মাঝে দূরত্ব কমতে লাগল। আমি পেছন দিকে সরে গিয়ে দেয়ালে ঠেকলাম। চাঁদের আলোয় তার চোখ আরও গভীর লাগছিল, আর নিঃশ্বাস যেন আমার গালে এসে লাগছিল। হঠাৎ সে নরম গলায় বলল, চুপ। কেউ শুনে ফেলতে পারে। তার কণ্ঠে এমন এক গাম্ভীর্য ছিল যা আমাকে স্তব্ধ করে দিল। মুহূর্তটা অদ্ভুত ছিল। ভয়, বিস্ময় আর এক অজানা কাঁপুনি মিলেমিশে বুকের ভেতর ঘুরপাক খাচ্ছিল। আমি জানতাম এই দৃশ্যটা ঠিক যেমন তেমন কাউকে বোঝানো সম্ভব নয়। ঠিক তখনই বাইরে থেকে তিয়াশার ডাক ভেসে এলো, কৌশিক ভাই। ও কৌশিক ভাই। ডাকটা যেন আমাকে হঠাৎ বাস্তবে ফিরিয়ে আনল। আমি তাড়াহুড়ো করে জামা ঠিক করলাম। কৌশিক মুখের ইশারায় থামিয়ে দিল, বলল, আমি আগে যাব, তারপর তুই আসবি। সে দরজা খুলে বেরিয়ে গেল, আর আমি একা দাঁড়িয়ে রইলাম অন্ধকার ঘরে। মনে হচ্ছিল আমার হৃদস্পন্দন যেন পুরো ঘরে শোনা যাচ্ছে। কৌশিক ভাই বেরিয়ে যাওয়ার পর ঘরের ভেতর কিছুক্ষণের জন্য এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল। মনে হচ্ছিল আমি এখনও তার উপস্থিতি টের পাচ্ছি, যেন দেয়ালে ভর দেওয়া অবস্থায় দাঁড়িয়ে আছে, আর আমি তার চোখের ভেতর হারিয়ে যাচ্ছি। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। উঠোনে আলো ঝলমল করছে, দূরে আত্মীয়দের হাসির শব্দ ভেসে আসছে, কিন্তু আমার কানে যেন শুধু নিজের হৃদস্পন্দনের শব্দ বাজছিল, ধূপ ধূপ ধূপ।
কিছুক্ষণ পরে আমি শ্বাস ঠিক করে ধীরে ধীরে দরজা খুললাম। করিডরে কেউ ছিল না। তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম, যেন কেউ বুঝে না ফেলে যে আমি এতক্ষণ কোথায় ছিলাম। নিচে নামতেই দেখি সবাই এখনো ফুচকার ঝাল চ্যালেঞ্জে ব্যস্ত। লাল মুখে কেউ পানি খুঁজছে, কেউ হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আনিশা দূর থেকে আমাকে হাত নেড়ে ডাকল, আপু এসো না, তোমার জন্য এখনো ফুচকা রাখা আছে। আমি মুচকি হেসে বললাম, না, আমি আর খাব না। ঠিক তখন আমার চোখ পড়ল হলো ঘরের কোণে। কৌশিক ভাই দাঁড়িয়ে আছে, তিয়াশা তার পাশে। তিয়াশা কিছু একটা বলছে আর কৌশিক শুনছে, কিন্তু তার চোখ মাঝে মধ্যে আমার দিকে চলে আসছে। আমাদের চোখ একবার মিলতেই বুকের ভেতর অদ্ভুত একটা ঝড় বয়ে গেল। আমি হঠাৎ করেই অন্যদিকে তাকালাম। আনিশা এসে ফিসফিস করে বলল, আপু তুমি আর কৌশিক ভাই আজ অনেক চুপচাপ আছো কেন? কিছু হয়েছে নাকি? আমি চমকে উঠে বললাম, না তো, কিছু হয়নি, কিন্তু গলার স্বরটা কেমন যেন কেঁপে গেল, যা আনিশার চোখ এড়িয়ে গেল না। এদিকে তিয়াশা যেন ইচ্ছে করেই কৌশিক ভাইকে ব্যস্ত করে রাখছে। তার মুখে হালকা হাসি, চোখে চঞ্চলতা। আমি দূর থেকে দেখছিলাম, কিন্তু মনটা যেন অস্থির হয়ে উঠছিল। কেন হচ্ছে জানি না, কিন্তু মনে হচ্ছিল আমি যেন এই মুহূর্তে কৌশিক ভাইকে একা পেতে চাই। কিছুক্ষণ পর সবাই হলঘরের মাঝখানে বসে গল্প শুরু করল। ছোটরা মজার মজার ঘটনা বলছে, বড়রা হাসছে। আমি চেষ্টা করছিলাম স্বাভাবিক থাকতে, কিন্তু কৌশিক ভাই যখনই হাসছিল আমার চোখ নিজে থেকেই তার দিকে চলে যাচ্ছিল। মাঝে মাঝে সে চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকত, যেন কিছু বলতে চাইছে, কিন্তু বলছে না। রাত বাড়তে থাকল। একে একে সবাই নিজের ঘরে চলে যাচ্ছিল। আমি জলের গ্লাস হাতে নিয়ে বারান্দায় দাঁড়ালাম। ঠান্ডা হাওয়া বইছিল, আকাশে পূর্ণিমার চাঁদ। হঠাৎ পিছন থেকে কৌশিক ভাইয়ের কণ্ঠ ভেসে এলো, আজ খুব চুপচাপ হয়ে গেছ মায়া। আমি ধীরে ঘুরে তাকালাম। সে বারান্দার অন্ধকার কোণে দাঁড়িয়েছিল, হাতে কফির কাপ। চাঁদের আলো তার মুখে নরম ছায়া ফেলেছে। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু কাপে ঠোঁট ছোঁয়ালাম। ফুচকার ঝাল এখনো লাগছে নাকি? কৌশিক ভাই হালকা হাসল। আমি বললাম, না, ঝাল কমে গেছে, কিন্তু অন্য কিছু এখনো কমেনি। সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, অন্য কিছু? আমি হালকা হাসি দিয়ে বললাম, থাক, কিছু না, কিন্তু মনে মনে জানতাম আমরা দুজনেই সেই কিছু বুঝতে পারছি। মুহূর্তটা ছিল নির্ব কিন্তু ভারী। হাওয়ায় চায়ের গন্ধ, দূরে ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে হলঘর থেকে ভেসে আসা হাসির শব্দ। সব মিলিয়ে পরিবেশটা যেন কোনো পুরনো সিনেমার দৃশ্যের মতো লাগছিল। আমাদের মাঝের দূরত্ব তখন হাত বাড়ালেই মুছে যেত, কিন্তু কেউই সেই পদক্ষেপ নিচ্ছিল না। আমি তখন জানালার পাশে দাঁড়িয়ে আছি। বাইরে ঝড় থেমে গেলেও আকাশে এক ধরনের গুমট ভাব রয়ে গেছে। ঘরের ভেতর বাতাস যেন আটকে আছে। হঠাৎ পায়ের শব্দ শুনে আমি চমকে উঠলাম, গভীর, ধীর, আরেকটু কাছে আসছে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল, কিন্তু জানালার বাইরে তাকানো বন্ধ করিনি। ঠিক তখনই দরজায় ধাক্কা। মনে হলো যেন কোনো অচেনা অদ্ভুত গন্ধ হাওয়ায় ভেসে এলো, হালকা ধোয়ার মতো, কিন্তু উষ্ণ, যেন কারো শরীরের কাছাকাছি গেলে যেমন লাগে। দরজা খুলতেই সে দাঁড়িয়ে। তার চোখে এমন এক দৃষ্টি যা আমাকে একসাথে ভয়ও দিল, আবার অদ্ভুতভাবে কৌতূহলীও করল। মুখে হালকা হাসি, কিন্তু সেই হাসির মধ্যে লুকিয়ে আছে অন্য কিছু, এমন কিছু যা বোঝা যায় না, কিন্তু অনুভব করা যায়। আমি ধীরে ধীরে এক পা পিছিয়ে এলাম। সে এগিয়ে এসে বলল, তুমি একা আছো তাই না? কণ্ঠে যেন নরম কিন্তু অদ্ভুত গভীরতা, যেটা আমার বুকের ভেতর পর্যন্ত কেঁপে উঠল। আমার ঠোঁট শুকিয়ে আসছিল, তবুও বললাম, আপনি এখানে কেন? সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ঘরের ভেতর পা রাখল। তার উপস্থিতি এত কাছে এলো যে মনে হলো চারপাশের বাতাস ঘন হয়ে গেছে। আমার চোখ স্বাভাবিক রাখতে চেষ্টা করলেও মাথার ভেতর হাজার প্রশ্ন ঘুরছিল। সে কে, কেন এসেছে, আর এই মুহূর্তে আমার সাথে কি করতে চায়? তার দৃষ্টি হঠাৎ আমার কাঁধে আটকাল। এবার সে ধীরে ধীরে চারপাশ দেখতে শুরু করল, জানালা, টেবিল, দেয়ালে ঝোলানো ছবি। আর তারপর আমার দিকে ফিরে তাকালো এমনভাবে যেন আমি একটা গোপন বই, যার প্রতিটা পাতায় সে পড়তে চায়। আমার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসছিল। সে এক পা এগিয়ে এসে এতটাই কাছে এলো যে আমি বুঝতে পারছিলাম তার নিঃশ্বাস আমার চুল ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ খুব ধীরে বলল, তোমার চোখে ভয় আছে, কিন্তু তুমি সেটা লুকাতে পারছো না। আমার মনে হলো এই মুহূর্তে আমি যদি এক পা পিছিয়ে যাই, সে এগিয়ে আসবে, আর যদি দাঁড়িয়ে থাকি তাহলে হয়তো এমন কিছু ঘটবে যা আমার জীবন বদলে দেবে। বাইরে আবার হালকা বাতাস বইতে শুরু করল, কিন্তু ঘরের ভেতর নীরবতা যেন আরও গভীর হল। আমি তার চোখ থেকে দৃষ্টি সরাতে পারছিলাম না। সে এগিয়ে এসে টেবিলের উপর রাখা পুরনো খামটা হাতে নিল। খামের ভেতর থেকে একটা ছবি বের করল, আমার শৈশবের ছবি, যা আমি কারো হাতে কখনো দিইনি। আমার বুকের ভেতর ঠকঠক শব্দ হচ্ছিল। আমি কাঁপা গলায় বললাম, এটা আপনার কাছে কিভাবে এলো? সে শুধু হেসে বলল, সব প্রশ্নের উত্তর সময় হলে পাবে, কিন্তু তার আগে আমাকে বিশ্বাস করতে হবে। তার চোখে এমন এক চাহনি ছিল
যা আমাকে একই সাথে টানছিল, আবার ভয়ও পাইয়ে দিচ্ছিল। আমার মনে হচ্ছিল এই মানুষটার সাথে থাকা মানে এক অজানা গভীর সমুদ্রে ডুবে যাওয়া। আর সেখান থেকে ফিরতে পারব কি না তা আমি জানি না। আমার চোখের সামনে সেই মানুষটা দাঁড়িয়ে, যেন তার চোখের গভীরে কোনো অদেখা গল্প লুকিয়ে আছে। আমি জানি না কেন, কিন্তু হঠাৎই আমার বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দ বেড়ে গেল। বাতাসে হালকা বৃষ্টির গন্ধ মিশে আছে, আর সেই সঙ্গে তার শরীরের এক অদ্ভুত উষ্ণ সুবাস, যা আমার মনকে অকারণেই কাঁপিয়ে তুল। সে মৃদু হেসে বল, ভেতরে চলুন, বাইরে ঠান্ডা লাগতে পারে। তার কণ্ঠের ভেতরে যেন এক ধরনের নরম টান, যা আমাকে অনায়াসে তার দিকে টেনে নিচ্ছিল। আমি কিছু না বলে পা বাড়ালাম। পুরনো সেই কাঠের দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই মনে হলো সময় যেন ধীরে চলতে শুরু করেছে। ঘরের ভেতর আলো খুব কম, মেঝেতে পাতলা কার্পেট বিছানো, আর কোণের ছোট টেবিলে রাখা লণ্ঠনটা হালকা কমলা আভা ছড়াচ্ছে। আমি কোট খুলে একপাশে রাখতেই দেখি সে চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে, চোখে অদ্ভুত এক মিশ্র অনুভূতি, যেন প্রশ্ন আছে, আবার উত্তরও। আমি চেষ্টা করলাম স্বাভাবিকভাবে কথা বলতে। আপনি একা থাকেন? সে হাসল, কিন্তু উত্তর দিল না। শুধু ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার পায়ের শব্দ কার্পেটে মিলিয়ে গেলেও আমি যেন প্রতিটি পদক্ষেপ শুনতে পাচ্ছিলাম, বুকের ভেতর। মুহূর্তটাকে যেন কোনো অদৃশ্য আবরণ ঘিরে ফেল। তার কাছ থেকে আসা উষ্ণতা আমার গায়ের লোম খাড়া করে দিল। আমি চোখ ফিরিয়ে নিতে চাইছিলাম, কিন্তু পারলাম না। এক অদ্ভুত চুম্বক শক্তি আমাকে আটকে রেখেছিল। সে খুব নরম স্বরে বল, তুমি কি ভয় পাচ্ছ? আমি ঠোঁট কামড়ে মাথা নাড়লাম, কিন্তু মনে হচ্ছিল গলার ভেতর শব্দ আটকে গেছে। ঠিক তখনই বাইরে বজ্রপাত হলো, হঠাৎ আলো ঝলসে উঠল, আর জানালার কাঁচ কেঁপে উঠল। আমি অজান্তেই একটু কেঁপে তার দিকে এগিয়ে গেলাম। সে কোনো কথা না বলে হাত বাড়িয়ে আমার কাঁধে রাখল, শক্ত নয়, বরং এমনভাবে যেন বলছে, আমি আছি, ভয় পেও না। কিন্তু আমি জানি না, সেই স্পর্শে আমার ভয়ের চেয়ে অন্য কোনো অদ্ভুত উষ্ণতা আরও বেশি বেড়ে গিয়েছিল। আমি তখন জানালার পাশে দাঁড়িয়ে আছি। বাইরে হালকা ঝোঁক হাওয়া বইছে, আকাশে চাঁদের আলো অর্ধেক মেঘে ঢাকা, যেন পুরো পৃথিবী কিছুটা গোপন করছে। ভেতরে ঘরের বাতাস ঘন, শীতল, আর এক অদ্ভুত চাপা নীরবতা ভর করেছে। আমার হৃদস্পন্দন ধীর শুরু হলেও কিছু মুহূর্তে তা তীব্র হয়ে উঠছে। মনে হচ্ছিল যেন প্রতিটি শ্বাস প্রশ্বাস আমার রক্তের সঙ্গে মিশে ঘরের ভেতর প্রতিধ্বনি করছে। ঠিক তখনই পেছন থেকে পা ধীর গতিতে নড়েছে। আমি হঠাৎ করে ঘুরে দাঁড়ালাম। আমার চোখের সামনে কৌশিক ভাই দাঁড়িয়ে, তার চোখে গভীর স্থিরতা, আর মুখে হালকা হাসি। কিন্তু সেই হাসির মধ্যে এমন এক রহস্য লুকানো, যা বোঝা যাচ্ছে না, কেবল অনুভব করা যায়। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এল। প্রতিটি পদক্ষেপে কার্পেটের নরম শব্দ ভেঙে ফেলে ঘরের নিস্তব্ধতা, আর সেই শব্দ আমার ভেতর অদ্ভুত এক টান সৃষ্টি করল। আমার মন বলছে পিছিয়ে যাও, কিন্তু শরীর অকারণে এগোচ্ছে। মনে হচ্ছে তার উপস্থিতি আমাকে নিজের নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করছে। তুমি একা, তাই না? তার কণ্ঠে কোমল কিন্তু স্থির এক টান। আমি কেবল মাথা নেড়েছি, কোনো শব্দ বেরোতে পারছিলাম না। মনে হচ্ছিল ঘরের চারপাশের সব আলো, সব শব্দ শুধু তার দিকে আমাকে টানছে। সে তখন করিডোরের মাঝখান দিয়ে এগিয়ে এসে টেবিলের পাশ দিয়ে দাঁড়াল। হাতের ইশারায় আমাকে কাছে টান না, বরং দূরত্ব রেখে চোখের ভাষায় বলল, আমি দেখছি তোমাকে, ভয় পেও না। আমি শ্বাস নিয়েছি, কিন্তু মনে হচ্ছে প্রতিটি নিঃশ্বাস আরও ভারী হয়ে যাচ্ছে। আমার হাতটা নরম হয়ে কাঁপছে। আপনি এখানে কেন? ফিসফিস করে বললাম। সে কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল, তারপর খুব ধীরে বলল, আমি তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছি, মায়া। মুহূর্তটা যেন স্থির হয়ে গেছে। আমার চোখের সামনে ঘর, জানালা, টেবিল, সবই অস্পষ্ট, শুধু তার চোখ স্পষ্ট। আমি হঠাৎ করেই বুঝতে পারলাম, আমার হৃদয়ের ভিতরে কিছুটা ভয়, কিছুটা কৌতূহল, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। কিছু বলো না, শুধু দেখো, সে হেসে বল। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। চোখের সামনে তার দৃষ্টি আমার সব অনুভূতি পড়ে যাচ্ছিল। হঠাৎ বাইরে বজ্রপাত হলো, আকাশ ঝলসে উঠল, জানালার কাঁচ কেঁপে উঠল। আমি এক পা পিছিয়ে গেলাম, কিন্তু তার চোখের দৃষ্টি এত গভীর, এত টানশীল, যে শরীর নিজে থেকেই এগিয়ে গেল। সে ধীরে ধীরে আমার দিকে হাত বাড়াল, কিন্তু স্পর্শ নেই, শুধু দূরের দৃষ্টি দিয়ে বোঝাচ্ছে, আমি আছি, ভয় পেও না। মুহূর্তের মধ্যে আমার ভেতর অজানা কাঁপুনি ছড়িয়ে পড়ল। মনে হলো পুরো ঘর এই অদ্ভুত টানটান মুহূর্তে ভেসে গেছে। আমি হালকা কণ্ঠে বললাম, আমার কি করতে হবে? সে চুপচাপ কেবল আমার দিকে তাকিয়ে রইল, তারপর এক অদ্ভুত নরম স্বরে বলল, কেবল বিশ্বাস করো, সব প্রশ্নের উত্তর সময় হলে পাবে। আমি জানি না কেন, কিন্তু সেই মুহূর্তে আমার ভেতর কিছুটা ভয় আর কৌতূহল একসাথে বেড়ে গেছে। মনে হলো যদি আমি চোখ মেলেও তাকাই, সে সব দেখবে, আর যদি চোখ নামাই, তখনও মনে হবে সে আমার প্রতিটি ভাব পড়ছে। বাইরে বাতাস বইতে থাকলেও ঘরের ভেতরে সময় যেন থমকে গেছে। আকাশে চাঁদ ম্লান, কিন্তু তার চোখের জ্যোতি আরও উজ্জ্বল মনে হচ্ছে। মুহূর্তগুলো এত দীর্ঘ মনে হচ্ছিল,
যেন এই ঘরেই সারা জীবন থেমে আছে, কেবল আমি আর সে। আমি হঠাৎ করেই বুঝতে পারলাম, আমার ভেতরের সব প্রশ্ন, সব কৌতূহল, সব অনিশ্চয়তা এই মুহূর্তে মিলেমিশে এক অদ্ভুত রোমাঞ্চ তৈরি করছে। এই ঘরের নিস্তব্ধতা, চোখের খেলা, হালকা বাতাস, সব মিলিয়ে আমার হৃদয়কে টানছে, অথচ কোনো শব্দ নেই। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, হালকা হাওয়ার সঙ্গে চাঁদের আলো আমার কপালে পড়ছে। ভেতর থেকে কিছুক্ষণের নীরবতা ভেঙে শুনি কৌশিক ভাইয়ের ধীর পদক্ষেপ। আমি নিজেকে ভাঙা ভাঙা হাসির মধ্যে আবদ্ধ রাখতে চাইছিলাম, কিন্তু মনে হচ্ছিল আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন তাকে বলে দিচ্ছে, আমি এখানে আছি। সে বারান্দার কাছাকাছি এসে দাঁড়াল। তার চোখে এমন এক গভীরতা, যা আমি আগে কখনো অনুভব করিনি। মনে হলো সে আমার ভেতরের সব ভাব, ভয়, কৌতূহল পড়তে পারছে। চোখ বন্ধ করো না মায়া, শুধু দেখো। তার কণ্ঠে মৃদু কিন্তু অদ্ভুতভাবে শক্ত টান। আমি চোখ মেললাম এবং ঠিক তখনই বুঝলাম, এই মুহূর্তে আমি শুধু একজন নয়, পুরো ঘর, পুরো রাত, আর সেই স্থির বাতাস, সবই আমাদের গল্পের অংশ। ঘরের ভেতর বাতাস মৃদু কিন্তু ঘন। চাঁদের আলো জানালা দিয়ে ভেসে আসছে, আর তার ধীর ধাপে ধুলো ছোট ছোট নরম আলোয় ঝলমল করছে। আমি নিজেকে স্থির রাখার চেষ্টা করলাম, কিন্তু শ্বাস নেয়ার সঙ্গে সঙ্গে বুকের ভেতরে কেমন অজানা ঢেউ উঠছে, ভয় আর উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ। হঠাৎ সে ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে গেল। হাতে কোনো জিনিস নেই, শুধুই তার উপস্থিতি। আমি দেখতে পেলাম তার দৃষ্টি আমার চোখে আটকে গেছে। এক মুহূর্তে মনে হলো সময় থেমে গেছে। আমার শরীরের প্রতিটি স্নায়ু মনে করছে, এই চোখের দৃষ্টি যেন আমাকে অন্য কোনো জগতে টেনে নিচ্ছে। আমি হালকা কণ্ঠে বললাম, আপনি কি এখানে একা? সে কিছুক্ষণ চুপ করল, তারপর হালকা হাসি দিয়ে বলল, আমরা একা আছি, কিন্তু একা নেই। বুঝতে পারছ? তার ভয়ের সঙ্গে মিশে থাকা কোমলতা আমাকে যেন আরও কাছে টেনে নিয়ে এল। মুহূর্তগুলো এত দীর্ঘ মনে হলো যে আমি ভুলেই গেলাম নিঃশ্বাস নিতে। হঠাৎ বাইরে বাতাসের হালকা শব্দ, একটু ঝকঝক করে, যেমন কেউ দিগন্তের পাশে হাঁটছে। আমার চোখ কৌশিক ভাইয়ের দিকে ফিরল। সে ধীরে ধীরে চারপাশ দেখল, ঘরের কোণ, টেবিল, জানালা, আর তার দৃষ্টি আবার আমার দিকে ফিরল। ভয় পেও না মায়া, সব ঠিক আছে, সে বলল। আমি হালকা কণ্ঠে বললাম, কিন্তু আমি জানি না এটা ঠিক কিনা। ঠিক নাকি? সে বলল, আমরা যা করতে যাচ্ছি তা সময়ের সাথে বোঝা যাবে। এখন শুধু বিশ্বাস রাখো। আমি তার চোখের গভীরতায় হারিয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল পুরো ঘর, চাঁদের আলো, হাওয়ার স্পর্শ, সব মিলিয়ে আমাদের মাঝে এক অদ্ভুত সেতু তৈরি করেছে। আমি বুঝতে পারছিলাম এই মুহূর্তে শুধু দুইজন নয়, পুরো রাত, পুরো পরিবেশ আমাদের গল্পের সাক্ষী। সে ধীরে ধীরে কিছুটা পেছনে হেঁটেও আবার চোখে চোখ রেখে বলল, যে মুহূর্তগুলো শুধু অনুভব করা যায়, তার ব্যাখ্যা করা যায় না। আমি একমাত্র মাথা নেড়ে সম্মতি দিলাম। মনে হচ্ছিল আমার ভেতরের সব প্রশ্ন, সব কৌতূহল, সব অনুভূতি, সব একত্র হয়ে এক অদ্ভুত রোমাঞ্চের ঢেউ তৈরি করেছে। এমন সময় হঠাৎ ঘরের ভেতরকার বাতাসে হালকা শব্দ, ধীরে ধীরে কারো পদক্ষেপ, কেউ এসে দাঁড়াল কিনা তার ইঙ্গিত। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম, বুকের ভেতরের প্রতিটি স্পন্দন শুনতে পাচ্ছিলাম। কৌশিক ভাইয়ের দৃষ্টি থেকে চোখ সরানো সম্ভব হয়নি। বাতাস হালকা, কিন্তু ঘরের ভেতর যেন এক অদ্ভুত চাপা নীরবতা নেমে এসেছে। আমি বারান্দার কাছে দাঁড়িয়ে আছি, বুক ধুকপুক করছে, আর মনে হচ্ছে প্রতিটি শব্দ আমার ভেতর ঢুকে পড়ছে। হঠাৎ ধীরে ধীরে কৌশিক ভাই আমার দিকে এগিয়ে এল। তার পদক্ষেপের প্রতিটি শব্দ, কার্পেটের নরম ধ্বনি, আমার ভেতরের উত্তেজনা আরও বাড়িয়ে দিল। তার চোখে এমন গভীরতা, যা দেখলে স্বাভাবিকভাবে চোখ সরানো যায় না। মনে হচ্ছিল সে শুধু আমার চোখের দিকে তাকাচ্ছে না, আমার ভেতরের প্রতিটি ভীতিকেও পড়ছে। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। শরীরের প্রতিটি স্নায়ু যেন তার দিকে টানছে, কিন্তু মনের ভেতরে কিছু ভয়ও কাজ করছে, কেন জানি না। ভয় পেও না মায়া, শুধু শ্বাস নাও, সব ঠিক আছে। তার কণ্ঠে নরম অথচ অদ্ভুত শক্ত টান। আমি হালকা কণ্ঠে শুধু মাথা নেড়েছি। বাহিরে হালকা হাওয়া বইছে, চাঁদের আলো ঘরের মধ্যে ঢুকে চারপাশে নরম ছায়া ফেলছে। আমার চোখ তার চোখের সঙ্গে মিলিত হল। হঠাৎ মনে হলো সময় থেমে গেছে, শুধু আমি, সে, আর এই নীরবতা। সে ধীরে ধীরে আমার পাশে এসে দাঁড়াল। দূরত্ব খুব বেশি না, তবে স্পর্শ নেই, শুধু উপস্থিতি। মনে হলো যদি আমি একটু এগিয়ে যাই সে কিছু বলবে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। হঠাৎ সে আমার দিকে এক পা এগিয়ে এসে খুব ধীরে বলল, এই মুহূর্তগুলো শুধু অনুভব করা যায়, বলা যায় না। আমার বুক ধুকপুক করছে। মনে হচ্ছিল প্রতিটি শ্বাস আমার ভেতরের উত্তেজনাকে আরও তীব্র করছে। আমি হালকা কণ্ঠে বললাম, আপনি এখানে কেন? একা? সে চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল, চোখে অদ্ভুত উষ্ণতা, আর মুখে রহস্যময় হাসি। আমি চাই তুমি আমার কথাগুলো অনুভব করো, না বোঝো। শুধু শোনো, শ্বাস নাও, আর সময় কাটুক। মুহূর্তগুলো এত দীর্ঘ মনে হলো যে ঘরের প্রতিটি শব্দ, দূরের বাতাস, কার্পেটের নরম চাপ, চাঁদের আলো, সব যেন আমাদের গল্পের অংশ হয়ে গেছে।
আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম, চোখে চোখ রেখে, বুকের ভেতরের প্রতিটি স্পন্দন শুনতে শুনতে। হঠাৎ বাইরে বজ্রপাত হল, আলো ঝলসে উঠল, জানালার কাঁচ কেঁপে উঠল। আমি নিজেকে পিছনে সরাতে চাইলাম, কিন্তু চোখের সামনে তার দৃষ্টি এত গভীর যে নিজের ভেতরের সব অনুভূতি ফাঁকি দিতে পারল না। মায়া, তুমি এখানে কি ভয় পাচ্ছ? তার কণ্ঠ এত ধীর ও গভীর, আমার ভেতরের সব ভীতি আরও মিশে গেল এক অদ্ভুত উত্তেজনায়। আমি হালকা কণ্ঠে বললাম, হয়তো। হ্যাঁ, তবে অদ্ভুতভাবে। আমি জানি না। সে ধীরে ধীরে কানের কাছে হেসে বলল, ভয় আর কৌতূহল একসাথে হলে সে মুহূর্তটি সবচেয়ে জীবন্ত হয়ে ওঠে। বুঝছ? আমি হঠাৎ করেই বুঝতে পারলাম, এই রাত, এই ঘর, চাঁদের আলো, হাওয়ার নরম স্পর্শ, সব মিলিয়ে এমন এক মুহূর্ত তৈরি করেছে যা শুধু অনুভব করা যায়, বলা যায় না। আমার বুক ধুকপুক করছে, চোখে অদ্ভুত রোমাঞ্চ, আর মনে হচ্ছে পুরো ঘর আমাদের দুজনকে এক অদেখা গল্পে আটকে দিয়েছে। আমি শুধু দাঁড়িয়ে রইলাম, চোখে চোখ রেখে, নিঃশ্বাসে নিঃশ্বাস মিশিয়ে এই অদ্ভুত রোমাঞ্চ অনুভব করে। মুহূর্তটা দীর্ঘ, ভারী, কিন্তু এক অদ্ভুতভাবে জীবন্ত। আমার জীবনের এমন রাত আগে কখনো হয়নি। ঘরের ভিতরের সময় যেন থমকে গেছে। বাতাসের নরম হাওয়া বারান্দার পর্দা হেলে ভেসে আসে, আর চাঁদের আলো ভাঙা আলোয় ঘরটাকে ভরা করেছে। আমি বারান্দার পাশে দাঁড়িয়ে বুকের ভেতর ধুকপুক শব্দ শুনছি। মনে হচ্ছে প্রতিটি স্পন্দন কৌশিক ভাইয়ের দিকে টান ছড়িয়ে দিচ্ছে। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তার পদক্ষেপের প্রতিটি শব্দ, কার্পেটের নরম টানে হালকা চটক, আমার ভেতরের উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম, চোখের সঙ্গে চোখ মিলছে, আর মনে হচ্ছে তার দৃষ্টি শুধু আমার চোখে নয়, আমার ভেতরের সব কৌতূহল, ভয় এবং প্রতিটি অনুভূতিই পড়ছে। ভয় পেও না মায়া, শুধু শ্বাস নাও, সব ঠিক আছে। তার কণ্ঠে এমন নরম শক্তি যা আমার মনকে এক অদ্ভুতভাবে টানছে। আমি হালকা কণ্ঠে মাথা নেড়েছি, কিন্তু মনে হচ্ছিল শরীর নিজে থেকেই তার দিকে এগোচ্ছে, ভয়ের সঙ্গে মিশে এক অদ্ভুত আকর্ষণ। হঠাৎ তার চোখে কৌতূহলের এক ঝিলিক দেখা গেল। তুমি জানো, কিছু মুহূর্ত এমন আসে যা শুধু অনুভব করা যায়, বোঝা যায় না। আমি চুপচাপ কেবল তার দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল এই মুহূর্তের সময়ও আমাদের দিকে তাকিয়ে আছে। ঘরের প্রতিটি ছায়া, বাতাস, চাঁদের আলো, সব মিলিয়ে যেন আমাদের গল্পের সাক্ষী। সে ধীরে ধীরে টেবিলের পাশে এসে দাঁড়াল। হাতে কোনো জিনিস নেই, কেবল উপস্থিতি। আমি তার দিকে তাকালাম, মনে হচ্ছিল এই নীরবতা আর চোখের খেলা এক অদ্ভুত চাপ সৃষ্টি করছে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি হাওয়া যেন আমাকে আরও কাছে টানছে, আর বুকের ভেতরের উত্তেজনা ক্রমে বেড়ে চলেছে। মায়া, তুমি কি ভয় পাচ্ছ? তার কণ্ঠে ভয়ের সঙ্গে মৃদু উষ্ণতা, যা আমাকে এক অদ্ভুতভাবে কৌতূহলী ও সতর্ক করে তুলছে। আমি হালকা কণ্ঠে বললাম, হয়তো। হ্যাঁ, তবে অদ্ভুতভাবে জানি না। হঠাৎ জানালার কাছে হালকা কম্পন, বাইরে বজ্রপাতের ঝলক, ঘরের ভেতরের অন্ধকারে এক ধরনের নরম আলো ছড়িয়ে যায়। আমার চোখ কৌশিক ভাইয়ের দিকে ফিরল। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এল, কিন্তু স্পর্শ নেই, শুধু দৃষ্টি আর উপস্থিতি। মনে হচ্ছিল এই দৃষ্টি আমার ভেতরের সব ভীতি, সব কৌতূহল একসঙ্গে মিশিয়ে দিচ্ছে এক অদ্ভুত উত্তেজনায়। ভয় আর কৌতূহল একসাথে হলে মুহূর্তটি সবচেয়ে জীবন্ত হয়। বুঝছ? সে বলল। আমি শুধু মাথা নেড়েছি। মুহূর্তগুলো দীর্ঘ, ভারী, কিন্তু এক অদ্ভুতভাবে জীবন্ত। মনের ভেতরের সব অনুভূতি, চোখের খেলা, নিঃশ্বাস, ঘরের বাতাস, সব মিলিয়ে এমন এক রোমাঞ্চ তৈরি করছে যা কেবল অনুভব করা যায়। হঠাৎ ঘরের দরজার দিকে হালকা শব্দ। আমি মনে করলাম কেউ এসেছে, কিন্তু চোখ সরাতে পারলাম না। কৌশিক ভাইয়ের দৃষ্টি আমার সঙ্গে আটকে আছে। প্রতিটি মুহূর্ত মনে হচ্ছে আগের চেয়ে আরও গভীর, আরও টানটান। বাতাস হালকা, ঘরের অন্ধকার, চাঁদের আলো, সব মিলিয়ে যেন আমাদেরকে এক অদেখা গল্পে বাঁধছে। আমি শ্বাস নিয়েছি, কিন্তু মনে হলো প্রতিটি শ্বাস তাকে আরও কাছে টেনে নিচ্ছে। শুধু বিশ্বাস করো মায়া, সময় হলে সব প্রশ্নের উত্তর পাবে। তার কথা, তার দৃষ্টি, ঘরের নিঃশব্দতা, সবই আমাকে কেমন যেন অন্য এক দুনিয়ায় নিয়ে যাচ্ছে। এই রাত, এই ঘর, চাঁদের আলো, হাওয়ার নরম স্পর্শ, সব মিলিয়ে এক রোমাঞ্চকর, টানটান মুহূর্ত তৈরি করেছে। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম, চোখে চোখ রেখে, নিঃশ্বাসে নিঃশ্বাস মিলিয়ে, শুধু অনুভব করতে করতে। মুহূর্তগুলো দীর্ঘ, ভারী, আর এক অদ্ভুতভাবে জীবন্ত। মনের ভেতরের সব অনুভূতি এখন পুরোপুরি জেগে উঠেছে। ঘরের বাতাস যেন আরও ঘন হয়ে উঠল। চাঁদের আলো জানালার খোলা ফাঁক দিয়ে ভেসে আসে, আর ঘরের প্রতিটি কোণ অদ্ভুতভাবে ছায়াযুক্ত মনে হচ্ছে। আমি বারান্দায় দাঁড়িয়ে বুকের ভেতর ধুকপুক অনুভব করছি। প্রতিটি নিঃশ্বাস যেন এক অদ্ভুত টান তৈরি করছে, যা আমাকে কৌশিক ভাইয়ের দিকে টানছে। সে ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে, তার পদক্ষেপে হালকা কার্পেটের শব্দ, আর সেই শব্দ ঘরের নিঃশব্দতাকে ভেঙে এক অদ্ভুত সাসপেন্স তৈরি করছে। আমি নিজের পা আটকাতে চাইলেও পারছি না, প্রতিটি স্নায়ু যেন তার দিকে টানছে। মায়া, চোখ মেলো।
ভয়ে পাওয়া বন্ধ করো। তার কণ্ঠে এমন এক স্থিরতা যা আমার ভেতরের সব ভয়কে এক অদ্ভুত উত্তেজনায় রূপান্তরিত করছে। আমি কেবল মাথা নাড়ালাম। শ্বাস প্রশ্বাস নিয়েও মনে হচ্ছে প্রতিটি মুহূর্ত আরও গভীর হচ্ছে। আমি লক্ষ্য করলাম ঘরের চারপাশের সবকিছু, চাঁদের আলো, বাতাস, টেবিলের ছায়া, সব মিলিয়ে আমাদের দুইজনকে এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ করছে। প্রতিটি ছোট শব্দ, প্রতিটি হালকা ঝাপটানো বাতাস, মনে হচ্ছে যেন আমাদের গল্পের ছায়া খেলছে। হঠাৎ সে আমার দিকে এক ধীর ধাপ এগিয়ে এলো। আমি চোখ সরাতে চাই, কিন্তু পারছি না। মনে হলো এই চোখের খেলায় আমি হারাচ্ছি নিজের সব নিরাপত্তা। কেউ কখনো বলে না সবচেয়ে জীবন্ত মুহূর্তগুলো কেমন হয়, কিন্তু তুমি এখন সেটা অনুভব করছো। সে হেসে বলল, মুহূর্তগুলো দীর্ঘ, ভারী, কিন্তু অদ্ভুতভাবে জীবন্ত। আমি হালকা কণ্ঠে বললাম, আপনি কি সত্যিই জানেন আমি কেমন অনুভব করছি? আমি শুধু দেখছি। চোখ এবং নিঃশ্বাসই সব বলে দেয়, সে উত্তর দিল। আমি হঠাৎ করেই বুঝতে পারলাম এই ঘর, এই রাত, চাঁদের আলো, হাওয়ার নরম স্পর্শ, সব মিলিয়ে এক অদ্ভুত টান তৈরি করেছে। প্রতিটি নিঃশ্বাস আমার ভেতরের উত্তেজনা আরও বাড়াচ্ছে। মনে হচ্ছে ঘরের প্রতিটি কোণ, প্রতিটি ছায়া, সবই আমাদের গল্পের সাক্ষী। হঠাৎ জানালার কাছে হালকা কম্পন, বাইরে বজ্রপাতের ঝলক, আর ঘরের অন্ধকারে হালকা আলো ছড়িয়ে যায়। আমি এক পা পিছিয়ে গেলাম, কিন্তু তার দৃষ্টি এত গভীর যে চোখ সরানো অসম্ভব মনে হল। ভয় আর কৌতূহল একসাথে থাকলে মুহূর্তটি সবচেয়ে জীবন্ত হয়, সে বলল। আমি কেবল মাথা নাড়ালাম। মুহূর্তগুলো দীর্ঘ, ভারী, কিন্তু এক অদ্ভুতভাবে জীবন্ত। আমার মনের ভেতরের সব অনুভূতি জেগে উঠেছে। একটু দূরে ঘরের দরজার দিকে হালকা শব্দ। আমি মনে করলাম কেউ এসেছে, কিন্তু চোখ সরানো সম্ভব হল না। কৌশিক ভাইয়ের দৃষ্টি আমার চোখের সঙ্গে মিলিত, প্রতিটি মুহূর্ত আরও টানটান করছে। আমি শ্বাস নিই, কিন্তু মনে হয় প্রতিটি নিঃশ্বাস তাকে আরও কাছে টেনে নিচ্ছে। শুধু বিশ্বাস করো মায়া, সময় হলে সব প্রশ্নের উত্তর পাবে, সে বলল। আমি দাঁড়িয়ে রইলাম, চোখে চোখ রেখে, নিঃশ্বাসে নিঃশ্বাস মিলিয়ে, শুধু অনুভব করতে করতে। মুহূর্তগুলো দীর্ঘ, ভারী, এবং এক অদ্ভুতভাবে জীবন্ত। মনের ভেতরের সব অনুভূতি এখন পুরোপুরি জেগে উঠেছে। ঠিক তখন হঠাৎ বাইরে দরজার কাছে হালকা আওয়াজ। আমি হকচকিয়ে পিছনে তাকালাম। মনে হলো কেউ এসেছে, তবে দমবন্ধ করা নীরবতা এখনও ভেঙে যায়নি। কৌশিক ভাইও হঠাৎ চুপচাপ দাঁড়িয়ে দরজার দিকে তাকাচ্ছে। তার চোখে নতুন এক সতর্কতা, যা দেখেই বুঝলাম ঘরে আরেকটি রহস্যের আগমন হতে যাচ্ছে। আমি হালকা কণ্ঠে বললাম, এটা কে হতে পারে? সে মাথা নাড়াল, কিন্তু কিছু বলল না। শুধু চোখে চোখ রেখে আমাকে ঘরে দাঁড়াতে বলল। মুহূর্তটা যেন আরও দীর্ঘ হল। ঘরের ভেতর অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল। ঘরের আলো, বাতাস, চাঁদের আলো, সব মিলিয়ে এক রোমাঞ্চকর, টান টান এবং রহস্যময় মুহূর্ত তৈরি করেছে। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম, হৃদয় ধুকপুক করে, চোখে চোখ রেখে, প্রতিটি শব্দ, নিঃশ্বাস, বাতাস অনুভব করে। মনে হচ্ছে এই রাত আর কখনো শেষ হবে না। ঘরের ভেতর নিঃশব্দ, শুধু বাতাসের নরম শব্দ এবং আমার বুকের ধুকপুক শুনছি। কৌশিক ভাই আমার পাশে দাঁড়িয়ে, চোখে অদ্ভুত সতর্কতা। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ছোট শব্দ যেন ঘরের ভেতর এক অদ্ভুত উত্তেজনা ছড়াচ্ছে। হঠাৎ দরজার দিকে হালকা শব্দ। মনে হলো কেউ আসছে। আমি চুপচাপ দাঁড়িয়ে, চোখে চোখ রেখে কৌশিক ভাইয়ের দিকে তাকালাম। সে অল্প করে মাথা নাড়ালো। এক মুহূর্তে সবকিছু থেমে গেল। চুপচাপ থেকো, ধীরে দেখো, সে বলল। আমি কেবল নিঃশ্বাস নিয়েই দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল ঘরের চারপাশে কোনো অদৃশ্য চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলো জানালা দিয়ে ভেসে আসছে, আর ছায়া যেন জীবন্ত হয়ে উঠেছে। একটা ধীর ধাপ, তারপর আরেকটা। আমার হৃদয় দৌড়াচ্ছে, মনে হচ্ছে প্রতিটি স্পন্দন কৌশিক ভাইয়ের দৃষ্টিতে প্রতিফলিত হচ্ছে। হঠাৎ দরজার পেছন থেকে ছোট্ট ফিসফিস, মায়া, তুমি কি আছো? আমি হকচকিয়ে পেছনে তাকালাম। চাঁদের আলোয় ধূসর হয়ে একটা অচেনা ছায়া দেখা গেল। কৌশিক ভাই ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে বলল, ভয় পেও না, আমি এখানে আছি। শুধু চোখে চোখ রাখো। আমার হৃদয় আরও দ্রুত ধুকছে। মনে হচ্ছে এই ছায়ার সঙ্গে কোনো অদ্ভুত রহস্য জড়িত। আমি নিজের হাত ঠেকাতে চাইলেও পারছি না। ছায়া ধীরে ধীরে ঘরের ভিতরে প্রবেশ করল। আমি কেবল স্থির দাঁড়িয়ে, চোখে চোখ রেখে দেখছি। আমি তো বলেছি ধীরে দেখো, কৌশিক ভাই ধীরে ধীরে বলল। ছায়া আস্তে আস্তে সামনে এল, এবং চাঁদের আলোয় উন্মুক্ত হল ছোট কিন্তু পরিচিত এক কণ্ঠ, তিয়াশা। আমি তোমাদের ডাকছিলাম। কোথায় ছিলে তুমি, মায়া আপু? আমি হালকা কণ্ঠে বললাম। তুমি এখানে? কৌশিক ভাই শুধু আমার দিকে তাকিয়ে হালকা মাথা নাড়াল। মনে হচ্ছিল সে বোঝাচ্ছে সব ঠিক আছে, এখন ভয় নেই। তিয়াশা ধীরে ধীরে এগিয়ে এসে আমাদের পাশে দাঁড়াল। তার চোখে কৌতূহল, আর মুখে ছোট্ট মুচকি হাসি। ভাইয়া, আপনি তো এখানে থাকবেন না, আমরা শুধু একটু খেলা করছি, সে বলল। আমি হালকা হেসে নিই, কিন্তু মনে হলো এই ছোট্ট উপস্থিতি রাতে টানটান মুহূর্তকে আরও গভীর করেছে।
কৌশিক ভাই চোখে চোখ রেখে শুধু মাথা নাড়ালেন, যেন বলছেন, ভয় নেই, সব ঠিক আছে। ঘরের বাতাস ধীরে ধীরে হালকা হয়ে গেল। চাঁদের আলো সবকিছু ম্লান করে ভেসে আসছে। আমি কৌশিক ভাইয়ের পাশে দাঁড়িয়ে নিজের ভেতরের উত্তেজনা ও রহস্যের মিশ্রণ অনুভব করি। মুহূর্তগুলো দীর্ঘ, ভারী, কিন্তু এক অদ্ভুতভাবে জীবন্ত। এবার নিচে নামব, সবাই মিলিত হব, ঠিক আছে? কৌশিক ভাই ধীরে বল। আমি হালকা মাথা নেড়েছি এবং ধীরে ধীরে তার পাশে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলাম। চোখে চোখ মিলিয়ে, নিঃশ্বাসে নিঃশ্বাস মিলিয়ে মনে হলো পুরো রাত এখন নতুন এক রোমাঞ্চের দিকে এগোচ্ছে। ঘরের ভেতর অদ্ভুত উত্তেজনা, চাঁদের আলো, নিঃশ্বাস, সব মিলিয়ে আমাদের গল্পকে আরও টানটান করেছে। আমি জানি এই রাতের প্রতিটি মুহূর্ত মনে আমার হৃদয়ে চিরস্থায়ী এক স্মৃতি হয়ে থাকবে। ঘরের দরজা খুলতেই আমি দেখতে পেলাম পুরো পরিবার একত্রিত। চেয়ে মনে হলো ঘরটা একদম প্রাণবন্ত হয়ে উঠেছে। হঠাৎ বাইরে দরজার দিকে হালকা আওয়াজ। আমি হকচকিয়ে তাকালাম। মনে হলো কেউ এসেছে। কৌশিক ভাইও চুপচাপ তাকিয়ে রইলেন। ভয় পাও না, ধীরে দেখো, তিনি বললেন। ঘরের বাতাস হালকা কেঁপে ওঠে। চাঁদের আলো ছায়া মিশিয়ে এক অদ্ভুত টান তৈরি করছে। আমি হালকা শ্বাস নিলাম, চোখে চোখ রেখে। মনে হচ্ছে প্রতিটি মুহূর্ত আমাদের দুইজনকে এক রহস্যময় গল্পে আবদ্ধ করছে। হঠাৎ দরজার পেছন থেকে অচেনা ছোট্ট শব্দ। আমার হৃদয় আরও দ্রুত ধুকছে। মনে হচ্ছে এই রাতে শুধু হাসি বা ফুচকা নয়, আরেকটি অদেখা রহস্য প্রবেশ করছে। কৌশিক ভাই আমাকে চোখে চোখ রেখে বোঝালেন, সব ঠিক আছে, কিন্তু কিছুটা অপেক্ষা কর। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ফুচকা চ্যালেঞ্জের মধ্যে সবাই হাসি আড্ডায় মেতে উঠেছে, কিন্তু আমার মন কৌশিক ভাইয়ের দিকে বারবার ফিরে যাচ্ছে। মনে হচ্ছে এই ঘরের হাসি আড্ডার ভেতরেও এক অদ্ভুত চাপা রহস্য লুকিয়ে আছে। চাঁদের আলো জানালা দিয়ে ঢুকে আসছে, আর ঘরের ছায়া যেন আমাদের চারপাশে নরমভাবে নড়ছে। প্রতিটি শব্দ, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি হাসির মধ্যে আমি কৌশিক ভাইয়ের উপস্থিতি অনুভব করছি। হঠাৎ দরজার দিকে হালকা শব্দ। আমি চুপচাপ তাকালাম। কৌশিক ভাই ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে মাথা নাড়ালেন, এক বোঝানো ইঙ্গিত। চুপচাপ থেকো মায়া, শুধু দেখো। আমি একপাশে দাঁড়িয়ে চুপচাপ তাকালাম। মনে হলো ঘরের প্রতিটি কোণ, প্রতিটি ছায়া যেন জীবন্ত হয়ে উঠেছে। হঠাৎ ফিসফিসে আওয়াজ, কেউ যেন আমার নাম ডাকছে। আমি হকচকিয়ে তাকালাম। চাঁদের আলোয় ধূসর এক ছায়া ভেসে উঠল। মায়া, তুমি আছো? আমার হৃদয় দ্রুত ধুকছে। মনে হচ্ছে ঘরে কেবল হাসি আর আড্ডা নয়, এক অদ্ভুত রহস্য প্রবেশ করেছে। কৌশিক ভাই আমার পাশে এগিয়ে এসে বললেন, ভয় পাও না, শুধু চোখে চোখ রাখো। ছায়া ধীরে ধীরে সামনে এল। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। ধীরে ধীরে সেই ছায়া পরিষ্কার হল। তিয়াশা, আপু, আমি ডাকছি, কোথায় ছিলে? আমি হালকা কণ্ঠে বললাম, তুমি এখানে? কৌশিক ভাই শুধু চুপচাপ আমাকে চোখে চোখ রেখে হালকা মাথা নাড়ালেন। মনে হলো সে বোঝাচ্ছে সব ঠিক আছে। তিয়াশা আমাদের সঙ্গে যোগ দিল, আর তার ছোট্ট হাসি ঘরের উত্তেজনাকে আরও গভীর করেছে। ফুচকা চ্যালেঞ্জ চলতে থাকল। সবাই হেসে খেলে মেতে উঠল, কিন্তু আমার চোখ কৌশিক ভাইয়ের দিকে। তার চোখের গভীরতা, হালকা মুচকি হাসি, সব মিলিয়ে মনে হচ্ছিল আমাদের মধ্যে কিছু অদৃশ্য গল্প চলছে। হঠাৎ বাইরে দরজার দিকে হালকা আওয়াজ। আমি হকচকিয়ে তাকালাম। মনে হলো কেউ এসেছে। কৌশিক ভাইও চুপচাপ তাকিয়ে রইলেন। ভয় পাও না, ধীরে দেখো, তিনি বললেন। ঘরের বাতাস হালকা কেঁপে ওঠে। চাঁদের আলো ছায়া মিশিয়ে এক অদ্ভুত টান তৈরি করছে। আমি হালকা শ্বাস নিলাম, চোখে চোখ রেখে। মনে হচ্ছে প্রতিটি মুহূর্ত আমাদের দুইজনকে এক রহস্যময় গল্পে আবদ্ধ করছে। হঠাৎ দরজার পেছন থেকে অচেনা ছোট্ট শব্দ। আমার হৃদয় আরও দ্রুত ধুকছে। মনে হচ্ছে এই রাতে শুধু হাসি বা ফুচকা নয়, আরেকটি অদেখা রহস্য প্রবেশ করছে। কৌশিক ভাই আমাকে চোখে চোখ রেখে বোঝালেন, সব ঠিক আছে, কিন্তু কিছুটা অপেক্ষা কর। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ঘরের বাতাস, চাঁদের আলো, নিঃশ্বাস, সব মিলিয়ে এক রোমাঞ্চকর, রহস্যময়, টানটান মুহূর্ত তৈরি করেছে। মনে হলো এই রাত চিরকাল মনে থাকবে। কৌশিক ভাই ধীরে ধীরে বললেন, মায়া, সময় আসছে, যা দেখো, শুধু অনুভব করো। আমি হালকা মাথা নেড়েছি। চোখে চোখ মিলিয়ে মনে হলো এই রাতের প্রতিটি নিঃশ্বাস, চাঁদের আলো এবং ধীর শব্দ আমাদের গল্পকে আরও গভীর করে তুলছে। ঘরের বাতাস হঠাৎ কেঁপে উঠল। প্রতিটি নিঃশ্বাস যেন আরও ভারী, আরও টানটান হয়ে পড়ল। ফুচকা চ্যালেঞ্জের হাসিয়াডার মধ্যে আমি কৌশিক ভাইয়ের চোখে সেই গভীর সতর্কতা পড়তে পাচ্ছি। মনে হচ্ছে তার দৃষ্টি শুধু আমাকে নয়, পুরো ঘরকে পর্যবেক্ষণ করছে। হঠাৎ জানালার বাইরে হালকা ঝাপটানো আলো। এটা কি বজ্রপাতের প্রতিফলন, নাকি কেউ আসছে? আমার অন্তরে অদ্ভুত কৌতূহল জেগে উঠল। কৌশিক ভাই আমাকে চোখে চোখ রেখে বললেন, চুপচাপ থাকো মায়া, সব ঠিক আছে, তবে সাবধান। আমার শরীর অচেতনভাবে কেঁপে উঠল। মনে হলো এই ঘর আর শুধু পরিবারের আনন্দের জায়গা নয়, কোনো অদৃশ্য চোখ আমাদের দিকে তাকাচ্ছে। প্রতিটি ছায়া যেন জীবন্ত হয়ে উঠেছে। হঠাৎ দরজার পাশে হালকা ফিসফিস,
কেউ আমার নাম ডাকছে। আমি হকচকিয়ে পেছনে তাকালাম। ধূসর ছায়ার ভেতর এক অচেনা শক্তি স্পষ্ট হয়ে উঠল। মনে হলো এই ছায়া শুধু উপস্থিত নয়, বরং এক অদ্ভুত বার্তা বহন করছে। কৌশিক ভাই ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, ভয় পেও না মায়া, শুধু মনোযোগ দাও, চোখে চোখ রাখো। আমি শুধু স্থির হয়ে দাঁড়িয়ে থাকলাম। ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল, ছোট্ট তিয়াশা, কিন্তু তার চোখে অদ্ভুত কৌতূহল। আপু, আমি ডাকছিলাম, কোথায় ছিলে? আমি হালকা কণ্ঠে বললাম, তুমি এখানে? কৌশিক ভাই শুধু চোখে চোখ রেখে হালকা মাথা নেড়ালেন। মনে হলো সব ঠিক আছে। তিয়াশা ধীরে ধীরে আমাদের পাশে এসে দাঁড়াল। তার ছোট্ট হাসি ঘরের উত্তেজনাকে আরও গভীর করে তুলল। তবে তার চোখের এক কোণ যেন কোনো অদ্ভুত রহস্য প্রকাশ করছে। ফুচকা চ্যালেঞ্জ চলতেই আমি লক্ষ্য করলাম, কৌশিক ভাই ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে আছেন। তার চোখের গভীরতা, হালকা মুচকি হাসি, সব মিলিয়ে মনে হলো আমাদের মধ্যে একটি অদৃশ্য গল্প চলছে। হঠাৎ বাইরে দরজার দিকে হালকা আওয়াজ। আমার হৃদয় আরও দ্রুত ধুকছে। মনে হচ্ছে এই রাতে শুধু হাসি বা আড্ডা নয়, এক অদৃশ্য রহস্য প্রবেশ করছে। কৌশিক ভাই আমাকে চোখে চোখ রেখে বোঝালেন, সব ঠিক আছে, তবে কিছুটা অপেক্ষা কর। মুহূর্তগুলো দীর্ঘ, ভারী, কিন্তু এক অদ্ভুতভাবে জীবন্ত। ঘরের বাতাস, চাঁদের আলো, নিঃশ্বাস, সব মিলিয়ে এক রোমাঞ্চকর, রহস্যময়, টানটান মুহূর্ত তৈরি করেছে। হঠাৎ কৌশিক ভাই ধীরে ধীরে বললেন, মায়া, সময় আসছে, যা দেখবে শুধু অনুভব করো। সবই এক নতুন গল্পের অংশ। আমি হালকা মাথা নেড়েছি। চোখে চোখ মিলিয়ে মনে হলো এই রাতের প্রতিটি নিঃশ্বাস, চাঁদের আলো এবং ধীর শব্দ আমাদের গল্পকে আরও গভীর করে তুলছে। এক অদ্ভুত অনুভূতি আমার শরীর ভরিয়ে দিয়েছে, যে ভেতরের উত্তেজনা, কৌতূহল এবং এক অদ্ভুত টান একসাথে ঘুমিয়ে নেই। ঠিক তখন হঠাৎ জানালার বাইরে অজানা ধাপের শব্দ। আমি হকচকিয়ে তাকালাম। মনে হলো কেউ আসছে, তবে চোখের সামনে দৃশ্যমান নয়। কৌশিক ভাই ধীরে ধীরে আমার কণ্ঠে বললেন, মায়া, চোখ বন্ধ করো না। যা দেখবে সেটা কেবল অনুভব করে বুঝবে। সময় হলে সব খোলাসা হবে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে চোখে চোখ রেখে প্রতিটি নিঃশ্বাস অনুভব করতে লাগলাম। ঘরের অন্ধকার, চাঁদের আলো, বাতাস এবং পরিবারের হাসি, সব মিলিয়ে এক রোমাঞ্চ ও রহস্যের উচ্চকোণে পৌঁছে গেছে। মনে হচ্ছিল এই রাতের প্রতিটি মুহূর্ত আমাদের জীবনের এক নতুন অধ্যায়ের দিকে ঠেলে দিচ্ছে। ঘরের বাতাস ধীরে ধীরে স্থির হতে শুরু করল। চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে ভেসে আসছে, আর ঘরের প্রতিটি কোণ যেন নতুনভাবে জীবন্ত হয়ে উঠেছে। পুরো পরিবার ফুচকা চ্যালেঞ্জের পর হাসি আড্ডায় মগ্ন, কিন্তু আমার মন কৌশিক ভাইয়ের দিকে বারবার ফিরে যাচ্ছে। মনে হলো এই রাতের প্রতিটি মুহূর্ত শুধু আনন্দ নয়, বরং একটি অদ্ভুত বন্ধন এবং রহস্যের অনুভূতি সৃষ্টি করেছে। কৌশিক ভাই আমার দিকে ধীরে ধীরে এগিয়ে এলেন। চোখে সেই গভীরতা, হালকা মুচকি হাসি। মায়া, সব ঠিক আছে। এখন তুমি বুঝতে পারছ, যা অনুভব করেছিলে তার সবই অদ্ভুতভাবে জীবন্ত ছিল, তিনি বললেন। আমি হালকা নিঃশ্বাস নিলাম, আর ধীরে ধীরে বুঝতে পারলাম এই টান, এই রহস্য, এই রোমাঞ্চ সবই আমাদের মধ্যে এক নতুন বোঝাপড়া এবং সংযোগ তৈরি করেছে। আমার ভেতরের উত্তেজনা এবং কৌতূহল এখন শান্ত হয়ে এসেছে, আর কৌশিক ভাইয়ের উপস্থিতি এক সুরক্ষার অনুভূতি দিয়েছে। তিয়াশা পাশে এসে হেসে বলল, আপু, আপনি ঠিক আছেন তো? আমরা শুধু একটু খেলা করছিলাম। আমি হালকা মাথা নেড়ে হাসি দিলাম। ঘরের বাতাস ধীরে ধীরে শান্ত, আর পুরো পরিবার একসাথে। মনে হলো দীর্ঘদিনের দূরত্ব, ছোটখাটো ভুল বোঝাবুঝি, সবই যেন এই রাতের আনন্দে মিলেমিশে গেছে। ঘরের চারপাশে আলো, ছায়া, বাতাস সব মিলিয়ে এক রোমাঞ্চকর, টানটান এবং রহস্যময় রাত আমাদের স্মৃতিতে গেঁথে গেল। আমি কৌশিক ভাইয়ের দিকে তাকালাম। তার চোখে সেই নিঃশব্দ বোঝাপড়া, যা শুধু অনুভব করা যায়, বলা নয়। সব ঠিক আছে, এবার আমরা সবাই একসাথে, আমি ভাবলাম, আর ধীরে ধীরে পরিবারের মধ্যে মিশে গেলাম। সেই রাতের চাঁদের আলো, হাসি, আড্ডা এবং প্রতিটি নিঃশ্বাস সব মিলিয়ে আমাদের গল্পের একটি সুন্দর অধ্যায় শেষ করল। এবার মনে হলো রহস্য, টান, উত্তেজনা সবকিছু শান্তি ও একাত্মতার মধ্যে মিলিত হয়েছে। আমি শ্বাস নিলাম, আর জানলাম এই রাত চিরকাল মনে থাকবে, একটি রোমাঞ্চকর, উত্তেজনাপূর্ণ এবং রহস্যময় স্মৃতি হিসেবে। ঘর এখন ভরে গেছে আনন্দ, প্রেম এবং পারিবারিক সংযোগে। আর আমি, মায়া, সেই মুহূর্তগুলোকে হৃদয়ে চেপে ধরে জানি, এই রাত শুধু শেষ নয়, এটি একটি নতুন অধ্যায়ের শুরু।